ইতিহাস বলছে 1947 সাল অর্থাৎ স্বাধীনতার পর থেকে এখনো অবধি দেশে একবারও জাত গণনা হয়নি। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। কোনো রঙিন খবর নয়, সাদা কালো আসল খবর নিয়ে আপনাদের দরবারে, যে খবর আপনাদের ভাবাবে। ঠিক এইরকমই একটা খবর নিয়ে আজ আমি এই অনুষ্ঠানে। ইতিমধ্যেই আদমশুমারির যে ঘন্টা, সেই ঘন্টা কিন্তু বেজে গিয়েছে এবং এই আদমশুমারি অর্থাৎ জনসংখ্যা গণনার যে নির্দেশিকা, সেই নির্দেশিকা কেন্দ্রীয়ভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সরাসরিভাবে এই তথ্য জানিয়ে দিয়েছে। এবং এই তথ্যের পাশাপাশি অর্থাৎ এই যে জনসংখ্যা গণনা হবে তার পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ এইবার যেটা স্বাধীনতার পর এইবার প্রথম হতে চলেছে, সেটা হলো জাতি গণনা। এবং এই জাতি গণনাকে কেন্দ্র করে একটা রাজনীতিকরণ কিন্তু গোটা দেশ জুড়ে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শুধু রাজনীতিকরণ নয়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যারা রাজনৈতিক দল রয়েছে তাদের অভিযোগ, একেবারে দাবি, সেই বিষয়গুলো কিন্তু ফুটে উঠেছে এই যে নির্দেশ তার আগে এবং নির্দেশের পর। অর্থাৎ এই যে জনসংখ্যা গণনা বা আদমশুমারি হবে, সেই আদমশুমারির যে প্রক্রিয়া, কিভাবে এই আদমশুমারি হবে, কি কি প্রশ্নের সম্মুখীন হতে হবে আপনাকে, এবং এই আদমশুমারির পাশাপাশি জাতি গণনা কীভাবে হবে, জাতি গণনা হলে কার লাভ, কোন গোষ্ঠী বা কোন জাতির লাভ, কেন এই আদমশুমারির পাশাপাশি জাতি গণনা করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার, তা নিয়ে একটু আলোচনা করব। এবং এই বিষয়ে শুরুতে আমি যে বিষয়টা আপনাদের জানাতে চাইব যে 2011 শেষ আদমশুমারি হয়েছে এবং সেই আদমশুমারি অনুযায়ী গোটা ভারতের যে জনসংখ্যা, সেই জনসংখ্যার ভিত্তিতে উন্নতি বা অন্যান্য বিষয় কিন্তু ভেবেছে কেন্দ্র সরকার। এইবার প্রায় 15 বছর পর জনসংখ্যা গণনা কিন্তু হতে চলেছে এবং এই জনসংখ্যা গণনার ফলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে গোটা দেশে জনসংখ্যা কীভাবে বৃদ্ধি পেয়েছে এবং এই জনসংখ্যার জন্য ভারত অর্থাৎ কেন্দ্র সরকারের কীভাবে প্রযুক্তিমূলক উন্নয়নমূলক চিন্তাভাবনা করা উচিত। এইটা সবথেকে গুরুত্বপূর্ণ। এবং 1.5 দশক পরে যে জনগণনা শুরু হতে চলেছে, সেই জনগণনা নিয়ে কিন্তু একটা বিজ্ঞপ্তি ইতিমধ্যে কেন্দ্র সরকার জারি করেছে এবং এই যে বিজ্ঞপ্তি কেন্দ্র সরকার জারি করেছে, সেই বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে 1 অক্টোবর 2026 থেকে কিন্তু দেশে জনসংখ্যা শুরু হয়ে যাবে এবং প্রাথমিক পর্যায়ে 4টি জায়গায়, তার মধ্যে 2টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, 2টি পার্বত্য অঞ্চল রয়েছে। সেই পার্বত্য অঞ্চল ও কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু জনগণনা প্রাথমিক পর্যায়ে শুরু হবে এবং তারপর দ্বিতীয় ধাপে অর্থাৎ 2027 সালের 1 মার্চ জনগণনা তৃতীয় পর্যায়ে শুরু হবে এবং এই যে দ্বিতীয় পর্যায়ে জনগণনা শুরু হবে, এই জনগণনায় বাদবাকি যে রাজ্যগুলো সেইগুলোকে করা হবে। এবং আমি একটু নাম করে বলতে চাইব যে 2026-এর 1 অক্টোবর 4টি জায়গা অর্থাৎ হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড এবং লাদাখ, এই 4টি জায়গায় কিন্তু জনগণনা শুরু হবে এবং দ্বিতীয় ধাপ অর্থাৎ 2027-এর 1 মার্চ বাদবাকি যে রাজ্যগুলো শুরু হবে। এবং এই গোটা ঘটনায় দুটো ফেজে জনগণনার যে তথ্য বা যে একেবারে যে চিত্র, সেটা প্রকাশ হবে 2028-এ। কিন্তু এইখানে একটা বিষয় কিন্তু রয়ে গিয়েছে, যেটা আপনাদের জানা প্রয়োজন, যে জাতি গণনা কিন্তু এর সঙ্গেই হবে এবং এই জাতি গণনায় কোনোভাবে কোনো তথ্য কিন্তু কেন্দ্র সরকার সবাইকে অর্থাৎ জনসাধারণকে জানাবে না। এবং শুধুমাত্র তাই নয়, কেন্দ্র সরকার অর্থাৎ সরকারি কর্মচারীদের জন্যই অর্থাৎ সরকারের জন্যই কিন্তু এই গণনা করা হচ্ছে বলেই প্রাথমিকভাবে জানানো হয়েছে। এবং এই বিষয়ে আমি একটু বলে রাখতে চাইব, 13,000 কোটি টাকা ইতিমধ্যে খরচ হবে এই জনগণনা করতে, এমনটাই কিন্তু বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এবং এই গেজেট যেটা প্রকাশ করা হয়েছে সেইখানে উল্লেখ করা হয়েছে। এবং এই যে জনগণনা হবে, সেই জনগণনায় 34 লক্ষ গণনাকারী এবং তত্ত্বাবধায়ক গণনাকারী হিসেবে 1,30,000 জনগণনার আধিকারিক কিন্তু নিযুক্ত থাকবেন এবং তাদের যে সম্মিলিত প্রয়াস এবং সেই প্রয়াসের ফলেই কিন্তু এই 2026-এর জনগণনা, সেই জনগণনা কিন্তু প্রকাশ পাবে 2028-এ। প্রত্যেকটি রাজ্যে কিন্তু 2বার করে জনগণনা হবে এবং এই যে জনগণনা 2টি ফেজে হবে, বিভিন্ন প্রশ্ন বিভিন্ন ক্ষেত্রে 2টো ফেজে করা হবে এবং এই 2টো ফেজে করার জন্য যে জনসংখ্যা, যে মানুষ যারা নিযুক্ত থাকবেন, সেই সংখ্যা আমি পরিষ্কার করে দিয়েছি। কিন্তু এরই মধ্যে একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে কী ধরনের প্রশ্ন হতে পারে এবং জনগণনাতে লাভ কী। আমি একটু বলে রাখতে চাইব, জনগণনা করলে সাধারণ মানুষ বা সরকারের পক্ষে বোঝা সম্ভব হবে কত মানুষ বা ডেমোক্রেটিক যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কীরকম সেটা যেমন বোঝা যাবে, পাশাপাশি বিভিন্ন পরিবারের জীবনযাত্রার মান বা সামাজিক উন্নয়ন বা শিক্ষামূলক ক্ষেত্রে বিভিন্ন উন্নয়ন, সেই বিষয়গুলো কিন্তু পরিষ্কার হবে এবং সেইগুলোতে আরও নজর দিতে পারবে কেন্দ্র সরকার। এবং
এই যে জনগণনা এবং 2026-এ যে জনগণনা হবে, যেটা ইতিমধ্যে জানানো হয়েছে, সেই জনগণনায় কী কী প্রশ্নের সম্মুখীন হতে হবে আমি প্রথম একটু বলতে চাইবো। 6টি প্রশ্ন নতুন করা হবে। যে প্রশ্নগুলো আগে ছিল তার পাশাপাশি এবার 6টি প্রশ্ন নতুন করা হবে, যার মধ্যে অন্যতম রয়েছে বাড়িতে কি আপনার ইন্টারনেট সংযোগ রয়েছে, সে প্রশ্ন করা হবে। কটা মোবাইল রয়েছে আপনার, এই প্রশ্নও কিন্তু আপনার সম্মুখীন হতে হবে। এবং সেগুলির মালিককে, জলের কোনো উৎস আছে কিনা বাড়িতে, সেইটা কিন্তু করা হবে। পাশাপাশি বাড়িতে গ্যাস আছে কিনা, এবং গ্যাস থাকলে সেটা কোন ধরনের গ্যাস, এবং বাড়িতে কোন ধরনের যানবাহন রয়েছে, যদি যানবাহন থাকে সেটি কে চালায়, সেই ধরনের প্রশ্নও কিন্তু আপনাদের সম্মুখীন হতে পারে। ইতিমধ্যে সেই তথ্যই কিন্তু আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। পাশাপাশি আপনাদের কটা বাড়ি আছে এবং এই বাড়িতে কারা থাকেন, এই বিষয়েও কিন্তু আপনাদের জনসংখ্যার এই গণনা, সেই গণনায় কিন্তু সম্মুখীন হতে হবে এই প্রশ্নগুলির। এবং আমি আগেই বলেছি যে ঠিক কী কী কারণে, কীভাবে জনসংখ্যা গণনাতে আপনাদের সুবিধা হবে। এইবার মূল যে বিষয়, সেই বিষয়ে আসবে। এবং জাত গণনা, জাত গণনা হলে কার সুবিধা, জাত গণনার ইতিহাস কি বলছে। ইতিহাস বলছে 1947 সাল অর্থাৎ স্বাধীনতার পর থেকে এখনও অবধি দেশে একবারও জাত গণনা হয়নি। কিন্তু জাত গণনা কিন্তু আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষে হতো। ইতিহাস বলছে জাত গণনা কিন্তু ব্রিটিশ আমলে হতো। এবং আমি একটু উল্লেখ করে বলতে চাইব 1881 থেকে 1931 সাল পর্যন্ত জাত গণনা হয়েছে। এবং 1951 সালে প্রথম জনসংখ্যা গণনা হয়, এবং এই জনসংখ্যা গণনার সময় এই জাত গণনা কিন্তু বন্ধ করে রাখা হয়। অর্থাৎ স্বাধীন ভারতে 1951 সালে প্রথম জনসংখ্যা গণনা, তার সেই সময় কিন্তু এই জাত গণনা বন্ধ করে দেওয়া হয়। এবং সবথেকে উল্লেখযোগ্য নিয়ম ছিল 10 বছর অন্তর কিন্তু জনসংখ্যা গণনা করতে হবে। যদিও সেই জনসংখ্যা গণনা কোভিডের সময় অর্থাৎ 2011-র পর 2021-এ করা সম্ভব হয়নি। কিন্তু এই যে জনসংখ্যা গণনার পাশাপাশি এইবার যে জাত গণনা, সেই জাত গণনার ইতিহাস গিয়ে বলতেই হবে যে জাত গণনার ক্ষেত্রে ব্রিটিশরা কিন্তু 4 ভাগে সাধারণ মানুষকে ভাগ করে দিয়েছিল, যে জাতি বিভক্ত 4 ভাগে ভাগ করে দিয়েছিল। এবং 4টি বৃহৎ গোষ্ঠীকে শ্রেণীবদ্ধ করে ভাগ করা হয়েছিল, যার মধ্যে রয়েছে এসসি, এসটি, ওবিসি এবং জেনারেল। এবং এই এসটি অর্থাৎ তপশিলি উপজাতি, এসসি অর্থাৎ তপশিলি জাতি, ওবিসি অর্থাৎ অন্যান্য যে অনগ্রসর শ্রেণী, এছাড়া রয়েছে জেনারেল অর্থাৎ জেনারেল কাস্ট। এবং এই কাস্ট সেন্সাস অর্থাৎ যে জাতি গণনা, এই জাতি গণনা এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এই জাতি গণনা কেন করা হচ্ছে তার আগে আমি এই যে বিষয়টা আলোচনা শুরু করেছি, যে এই যে জাতি, ব্রিটিশরা এই 4টি বৃহৎ গোষ্ঠীতে শ্রেণীবিভক্ত, যারা শ্রেণীবিভক্ত তাদের মধ্যে বিভিন্ন গোষ্ঠীদের মধ্যে শ্রেণী বিভক্ত কিন্তু করে দেয়, এবং করে দিয়ে তারা কিন্তু প্রাথমিকভাবে জাতি গণনা করতো। এরপর অবশ্য জাতি গণনার কোনো তথ্য ভারত সরকারের হাতে নেই, যেহেতু 1951 সালে সেই জাতি গণনার যে প্রসেস, সেই প্রসেসই বন্ধ করে দেওয়া হয় জনসংখ্যা গণনার সময়। এবং এই জাতির যে গণনা, সেই গণনা হলে কি লাভ হবে সেইটা আমি একটু বলতে চাইব প্রাথমিকভাবে। এই জাতি গণনা হলে কারা এক্স্যাক্টলি অনগ্রসর শ্রেণীর মধ্যে রয়েছে, কাদের মানোন্নয়ন দরকার, কাদের শিক্ষামূলক উন্নয়ন দরকার, কারা পিছিয়ে পড়ছে, কাদেরকে আগে আনা দরকার, কাদেরকে সংরক্ষণ করা প্রয়োজন, বা এই ধরনের সমস্ত জিনিসগুলো কিন্তু কেন্দ্র সরকারের আওতায় নজরাধীন থাকতে পারবে যদি এই জাতি গণনার সমস্ত তথ্য কেন্দ্র সরকারের হাতে থাকে। সেক্ষেত্রে সেই জন্যই কোথাও গিয়ে এই যে জাতিসংখ্যা বা জাতির যে গণনা, সেই গণনা কিন্তু করার বা কাস্ট সেন্সাস করার যে প্রসেস, সেটা কিন্তু চালু হয়েছে। সেই প্রসেস বা সেই সিদ্ধান্ত কিন্তু ঘোষণা করা হয়েছে। এবং আমি একটু বলতে চাইবো, এই 1951 সালের পর 1961 সালে কিন্তু কেন্দ্র সরকার একটা নিয়ম বা একটা আইন বার করে, বা যেখানে পরিষ্কার করে বলে রাজ্য যদি চায় স্বতন্ত্রভাবে এই যে কাস্ট সেন্সাস তারা করতে পারে। এবং এই রাজ্যের দিক থেকে যদি দেখা যায়, বিহার অন্যতম রাজ্য যে প্রাথমিকভাবে এই কাস্ট সেন্সাস করে বসে। এবং 2023 সালে এই কাস্ট সেন্সাসের যে তথ্য প্রকাশ আনলে সেইখানেই হয়ে যায় ডামাডোল। এবং এইখানে দাঁড়িয়ে দেখা যায় ওবিসি যে সংখ্যা, সেই সংখ্যা প্রায় 50%-এর বেশি। এবং এই ওবিসির সংখ্যা 50%-এর বেশি হওয়ায় বিজেপির তাদের সিট ধরে রাখতে গেলে বিহারের মতন জায়গায় একটা ডামাডোল তৈরি হয়ে যায়। এবং আমরা দেখেছি উত্তরপ্রদেশও কিন্তু সেই একই পথে হাঁটতে চলেছে, কারণ উত্তরপ্রদেশে আগামীতে বিধানসভা নির্বাচন রয়েছে। যদি কোনোভাবে জাতি গণনা সম্ভব হয়, সেক্ষেত্রে এই বিধানসভা নির্বাচনে কিন্তু ব্যবহার করা যাবে ঠিক কোনভাবে কাদেরকে ঠিক কী কী সহযোগিতা বা কী কী প্রতিসেবামূলক বিভিন্ন কী কী পরিষেবা দেওয়া যাবে, এই বিষয়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সবথেকে গুরুত্বপূর্ণ 2023 সালে সেই তথ্য প্রকাশ করে বিহার সরকার। ঠিক পাশাপাশি তেলেঙ্গানা এবং কর্ণাটক
এইরাও কিন্তু কংগ্রেস শাসিত রাজ্য ছিল এবং এই কংগ্রেস শাসিত রাজ্য তারাও কিন্তু এই সেন্সাস করে, এই কাস্ট সেন্সাস করে। পাশাপাশি সেই সময় আমি একটু বলতে চাইবো 2015 সালেও কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিল সিদ্দারামাইয়া এবং সেই সময় তাদের অধীনে এই সেন্সাস কিন্তু কাস্ট সেন্সাস করা হয়। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, আমি কেন কাস্ট সেন্সাস গুরুত্বপূর্ণ বলছি, এই 3টে রাজ্য তারা করে এবং এই 3টে রাজ্য করার পর কংগ্রেস প্রাথমিকভাবে কাস্ট সেন্সাস হোক এটা চেয়েছিল। এবং কংগ্রেস কেন চেয়েছিল সেটাও আমি একটু বলতে চাইবো। কংগ্রেস প্রাথমিকভাবে কাস্ট সেন্সাস চেয়েছিল, যদিও এটা নিয়ম বিরুদ্ধ বা তাদের যে মোটো অর্থাৎ তাদের যে আদর্শ সেই আদর্শকে লঙ্ঘন করে। তার কারণ গান্ধীজি প্রথম চেয়েছিল যে বিভিন্ন বর্ণ ধর্ম নির্বিশেষে ভারতবর্ষে বাস করবে এবং এই বর্ণ ধর্মর যে বাদ বিচারটা কারা আছে, কত সংখ্যায় আছে, কি বৃত্তান্ত, এইটা জানতে কংগ্রেস চাওয়া, কংগ্রেস কিন্তু দাবি তোলে, এটা জানতে হবে। রাহুল গান্ধী প্রাথমিকভাবে দাবি তোলে এবং সম্প্রতি 2023 সালে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে বেরিয়েও তিনি দাবি তোলেন। এই যে দাবি তোলা, এই আমি যদি বলি যে নিয়ম লঙ্ঘন, তাদের আদর্শ লঙ্ঘন করা, তাহলে একেবারে ভুল হবে না। কারণ এই যে গান্ধীজি কিন্তু প্রাথমিকভাবে চেয়েছিল যে ধর্ম সব বর্ণের মানুষ বাস করবে। তো সেইখানে দাঁড়িয়ে বেছে বেছে কারা আছে, কাদের সংখ্যা কত, এইটাকে বিজেপি সরকার প্রাথমিকভাবে অপোজ করে বা বিরোধ করে। বিজেপি চেয়েছিল বা বিজেপির সেই সময় ছিল যে কোনোভাবে যদি এই সেন্সাস হয় সেক্ষেত্রে আদতে বোঝা যাবে না বা আদতে সেইটা জাতির জন্য লজ্জাজনক এবং জাতিকে অসম্মান করা হবে। এবং এই একই ইস্যুতে তেজস্বী যাদব, স্ট্যালিন, অখিলেশ যাদব, রাহুল গান্ধী এরা সবাই কিন্তু বিজেপির বিরোধিতা করে, কিন্তু বিজেপি সেই সময় ছিল তাদের এই জাতি গণনা সেটা যদি হয় সেক্ষেত্রে সমস্যা বা সেক্ষেত্রে কিন্তু জাতিদের অপমান হবে, এই একটা বিষয় যেমন বিজেপি তুলে ধরে, ঠিক তখনই একেবারে বিজেপির বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে আক্রমণ শানায় কংগ্রেস সহ এই যারা বিরোধী দল রয়েছে। সেই পর্যায়ে দাঁড়িয়ে এইবার ক্যাবিনেট বৈঠকে ঠিক হয় এবং এই যে জাতি গণনার সিদ্ধান্ত, সেইখানে দাঁড়িয়ে কিন্তু একটা রাজনৈতিক একটা ডামাডোল যেমন তৈরি হয়ে গিয়েছে, সেই রকমই বিজেপি এবং কংগ্রেসের যে আপাতভাবে যে যুদ্ধ, সেই যুদ্ধে কংগ্রেসকে 10 গোল দিয়ে দিল বিজেপি। এবং প্রাথমিকভাবে কেন্দ্র সরকার কেন চেয়েছে এই মুহূর্তে, কেন তাদের সে পরিবর্তন হয়েছে, কেন সে পরিবর্তন করে তারা শিফট করেছে যে হ্যাঁ জাতি গণনা প্রয়োজন, তার বিশেষ কারণ রয়েছে। তার কারণ এই মুহূর্তে দেশে এসসি এসটি সংখ্যা কত জানা থাকলেও ওবিসি সংখ্যা কত এইটা কিন্তু তাদের জানা নেই। এবং এই মুহূর্তে ওবিসি সংখ্যা কত যেমন তাদের জানা নেই, সেই জন্য এই যে জাত গণনার একটা প্রসেস চালু হতে চলেছে, পাশাপাশি এই ওবিসি কারা, কাদেরকে বিশেষ সুযোগ সুবিধা অর্থাৎ ওবিসি ক্যাটাগরিতে ফেলা হবে, এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। কারা এই ওবিসি, কোন কোন গোষ্ঠী এই ওবিসির তকমা পাবে এবং যারা প্রতিনিধিত্ব করছে গোটা দেশ জুড়ে তাদের মধ্যে ওবিসি পার্সেন্টেজ কত, সেইটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে গোটা এই যে ডেমোক্রেটিক স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে কত সংখ্যক এসসি আছে যারা প্রতিনিধিত্ব করছে, কত এসটি আছে, কত ওবিসি আছে, কত জেনারেল রয়েছে, এটা যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি গুরুত্বপূর্ণ যে এই ওবিসি সহ বিভিন্ন গোষ্ঠী রয়েছে যারা ওবিসির আওতায় রয়েছে কিংবা কেউ আওতায় নেই, তাদের একটা যে প্রতিনিধিত্ব, সেই প্রতিনিধিত্ব কিন্তু প্রয়োজন। সেক্ষেত্রে এই ওবিসি যারা, তাদের সমস্ত গোষ্ঠীদের নিয়ে কারা ওবিসি এবং এই গোষ্ঠীদের মধ্যে কারা কারা প্রতিনিধিত্ব করছেন, সেই প্রতিনিধিত্ব কোন কোন কেন্দ্রীয় সুবিধা, কোন কোন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যারা প্রকল্প সেগুলো তাদের কাছে পৌঁছচ্ছে কিনা এবং বিভিন্ন অনগ্রসর শ্রেণী বা তফসিলি উপজাতিদের কাছে পৌঁছে দেওয়া, সেই বিষয়গুলো তুলে ধরার জন্য প্রতিনিধিত্ব। এবং এই যে ডেমোগ্রাফিক যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার জানা বা সেই স্ট্রাকচার বোঝার জন্য বা সেই স্ট্রাকচারে এই যে গোষ্ঠীগুলো যারা এই ওবিসি সংখ্যাভুক্ত নেই তাদের মানোন্নয়নের জন্য এই বর্ণগণনা অর্থাৎ জাতি গণনা বা কাস্ট সেন্সাস ভীষণ প্রয়োজন। স্বাভাবিকভাবেই জনসংখ্যায় কিন্তু একটা ব্রেকডাউন দরকার, যেটা এতদিন ধরে ছিল না। এইবার যদি জাতিসংখ্যা গণনা হয় সেক্ষেত্রে এই যে ব্রেকডাউন পেয়ে যাবে কেন্দ্র সরকার, তাতে করে সুবিধা হবে যারা এই ওবিসি কাস্ট রয়েছে, যারা বিভিন্ন অনগ্রসর শ্রেণী রয়েছে, যারা বিভিন্ন গোষ্ঠী যারা ওবিসির আওতায় আসতে পারেনি, যাদেরকে আনা উচিত মানোন্নয়ন শিক্ষাগত দিক থেকে বা সামাজিক উন্নয়নের দিক থেকে, তারা যদি চলে আসে সেক্ষেত্রে এই যে ডেমোগ্রাফিক স্ট্রাকচার সেটা অনেক উন্নত হবে এবং সেটা আরও উন্নতর জন্যই এইরকম একটা সিদ্ধান্ত। এবং এই জায়গায় দাঁড়িয়ে এই যারা রাজনৈতিক দল রয়েছে তারা বিভিন্ন ক্ষেত্রে বিক্ষোভ দেখালেও বিভিন্ন ক্ষেত্রে তারা বিরোধিতা করেছিল যে কেন জাতি গণনা হবে না। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যে রাজনৈতিক চাল বিজেপি চেলেছে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি বা কেন্দ্র সরকার অর্থাৎ
বিজেপির যে নির্বাচনী ক্ষেত্রে যে সুবিধা হবে সেটাও আমি একটু বলে রাখতে চাইবো, যে ওবিসি কারা এবং তাদের জন্য কী প্রকল্প রয়েছে সেই বিষয়ে প্রচার এবং সেই বিষয়টা তুলে ধরে এই ওবিসি ভোট যারা, অনগ্রসর শ্রেণীর ভোট যারা, সেই ভোট ব্যাংকটাকেও কিন্তু কাজে লাগাতে পারবে। এবং এই দিক থেকে দেখতে গেলে উত্তরপ্রদেশ যেইখানে দাঁড়িয়ে 50% ওবিসি এবং সামনেই কিন্তু 2027-এর বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশ, এবং 2027-এর বিধানসভা নির্বাচনে 50% ওবিসি। আমরা দেখেছি লোকসভা ভোটে 2024 সালে 80টা সিটের মধ্যে 33টা সিট মাত্র পেয়েছে, বাদবাকিটা তারা হেরে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ওবিসির মানোন্নয়ন বা ওবিসি যারা রয়েছে 50% ওবিসি উত্তরপ্রদেশে, সেই মানোন্নয়ন, এই রাজনৈতিক ফায়দা কিন্তু বিজেপি পাবে। এবং এই যে জাত গণনা, সেই জাত গণনার ফলে শুধুমাত্র কোনো রাজনৈতিক দল বা কোনো সাধারণ ক্ষেত্র নয়, রাজনৈতিক ক্ষেত্র নয়, হিসেব করে যদি দেখা যায় বা সামাজিক ক্ষেত্রে যদি দেখা যায়, অনগ্রসর শ্রেণীর উপকারী হবে। তার কারণ যারা পিছিয়ে রয়েছে তাদেরকে মূল স্রোতে আনা, বা কারা পিছিয়ে রয়েছে, কিভাবে পিছিয়ে রয়েছে, কোন কোন ক্ষেত্রে তারা পিছিয়ে রয়েছে, সেই বিষয়ে তথ্য কিন্তু পাওয়া যাবে। এবং এতে করে সাধারণ মানুষ যারা ওবিসি শ্রেণী, যারা অনগ্রসর শ্রেণী, যারা পিছিয়ে রয়েছে, তাদেরকে মূল স্রোতে আনার একটা চেষ্টা কিন্তু কেন্দ্র সরকার করছে। ফলে গোটা ঘটনায় নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।